Assalamu alaikum to everyone. How are you? I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. So now I am going to start my class and be attentive and enjoy the class. গত ক্লাসে আমি আপনাদের সাথে টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো আছে আমরা এখান থেকে ট্রান্সলেট করছিলাম এবং আরো একটা বিষয় পড়া দিয়েছিলাম, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কথা বলতে গেলে আমাদের যে বিষয়টা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ভার্ব। আমি যদি বলি সে চিঠি লেখে, এখানে সে ইংরেজি আমরা জানি হি অথবা সে, সি, হি অথবা সি। চিঠি ইংরেজি লেটার, লেখা ইংরেজি জানি রাইট। তাহলে কি হবে? সি বা হি রাইটস এ লেটার। কিন্তু এই বাক্যটাকে যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব, সে একটি চিঠি লিখেছে, তখন কি আমাকে রাইট এই ফর্মটা ব্যবহার করলে হবে? হবে না। তখন আমাকে রাইট ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। রাইট, রোট, রিটেন। দেখেন, পেইন্ট শব্দের অর্থ হচ্ছে অঙ্কিত করা। আমি একটা ক্লাসে এটা দেখিয়েছিলাম, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। পেইন্ট শব্দের অর্থ অঙ্কিত করা, অঙ্কন করা, আঁকা, রং করা যেটাকে বলে। পেইন্টেড, আবার এর ভি3 দেখেন রয়েছে পেইন্টেড, তাই না? তাহলে আমি যদি বলি যে আমি দেওয়ালটিতে রং করেছি, রনি দেওয়ালটিতে রং করেছে, তখন তো আপনাকে পেইন্টেড ব্যবহার করতে হবে। রনি হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল, তাই না? তাহলে এই যে ভার্বের যে ভোকাবুলারি, ভার্বের যে ফর্ম, এই ভার্বের ফর্মগুলা কিন্তু আমরা যদি না জানি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। আমরা যদি বলি ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ভোকাবুলারি বলতে প্রধানত আমরা এই ভার্বের ভোকাবুলারি গুলাকেই বুঝি। এই ভার্বের ভোকাবুলারি গুলো আপনারা একটু মুখস্থ করবেন। তো এইখান থেকে আমি আপনাদেরকে যদি একটু পড়তে বলি, এখন কে কে পড়তে পারবেন? এই রিল্যাক্স থেকে এই পর্যন্ত আমরা একটু পড়বো। কিভাবে পড়বো আমি একটা দেখিয়ে দেই। রিল্যাক্স শব্দের অর্থ আরাম করা, রিল্যাক্সড এর অর্থ আরাম করেছিল বা আরাম করেছিলাম। আর রিল্যাক্সড ভি3 এর অর্থ কি হবে? প্রত্যেকটাই দেখেন ভি3। এই ভি3 এর অর্থ হচ্ছে ডান, কৃত, হইয়াছে, আরাম করা হইয়াছে। যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, এই ইটেন অর্থ ডান, যেটা করা হয়েছে, পাস্ট পার্টিসিপল। ভাত খাওয়া হইয়াছে, স্কুলে যাওয়া হইয়াছে, ফুটবল খেলা হইয়াছে। অর্থাৎ এখানে রিল্যাক্স মানে আরাম করা। রিল্যাক্সড অর্থ আরাম করেছিল বা করেছিলাম, আর রিল্যাক্সড অর্থ আরাম করিয়াছে বা আরাম করেছে। তো এইখান থেকে আমরা একজন এই প্যাসে এই বাক্যগুলো একটু রিড আউট করব, আমরা একটু পড়বো। দেখি প্রথম কে পড়তে পারে। কাজী সানজিদা ইসলাম, একটু আনমিউট করতে হবে। আপনি এখান থেকে পড়েন। রিল্যাক্স অর্থ আরাম করা, রিল্যাক্সড রিল্যাক্সড, রিলিজ অর্থ মুক্ত করা, রিলিজড রিলিজড। হ্যাঁ, এইভাবে পড়েন। মুক্ত করা, রিলিজড মুক্ত করেছিল, রিলিজড মুক্ত করিয়াছে। রিমেম্বার স্মরণ করা, রিমেম্বার স্মরণ করেছিল, রিমেম্বার স্মরণ করিয়াছে। রিপেয়ার মেরামত করা, রিপেয়ার্ড মেরামত করেছিল, রিপেয়ার্ড মেরামত করিয়াছে। রিপিট পুনরাবৃত্তি করা, রিপিটেড পুনরাবৃত্তি করেছিল, রিপিটেড পুনরাবৃত্তি করিয়াছে। ধন্যবাদ। তারপর রাইজ, রেসিস্ট, রেজিস্ট বাধা দেওয়া, রেসিস্ট বাধা দেওয়া, রেসিস্ট স্যার এটা কি হবে? রেসিস্ট, হ্যাঁ ইয়েস, রেসিস্ট, রেজিস্টেড। হ্যাঁ, তারপর রেজিস্টেড ছিল, রেসিস্ট বাধা দিয়াছে। রেস্ট আরাম করা, রেস্টেড আরাম করেছিল, রেস্টেড আরাম করিয়াছে। রিটার্ন ফেরত দেওয়া, রিটার্নড ফেরত দিয়েছিল, রিটার্ন ফেরত দিয়েছে। রিভিউ পর্যালোচনা করা, রিভিউড পর্যালোচনা করেছিল, রিভিউড পর্যালোচনা করিয়াছে। সেল জলে ভাসানো, সেলড জলে ভাসিয়াছে, ভাসিয়াছিল। সেলড জলে ভাসিয়াছে। দেখেন এইখানে আমি একটা বাক্য তৈরি করি। সেইল মানে হচ্ছে জলে ভাসানো। যেমন টাইটানিকের একটা প্যাসেজ ছিল, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম, ওখানে একটা প্যাসেজের এমন একটা মিনিং ছিল যে টাইটানিক 1912 সালে পানিতে প্রথম যাত্রা করেছিল বা ভাসিয়েছিল। এটা ইংল্যান্ডের সাউথ স্পার্টন থেকে
আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রথম যাত্রা করেছিল। দেখছেন, তাহলে ইট সেইলড ফ্রম দ্য সাউথ স্পার্টন অফ ইউকে অ্যান্ড ইট স্টার্টেড ফর নিউ ইয়র্ক। এই সেইলড অর্থ যাত্রা করেছিল। দেখেন, আমরা অনেকেই এখানে জানতাম না সেইল শব্দের অর্থ জলে ভাসানো। আবার আরেকটা রয়েছে SAIL, সেইল শব্দের অর্থ পাল, নৌকায় যে পাল তোলা থাকে না, সেই সেইল শব্দের অর্থ কিন্তু পাল। এই জন্য বলা হয় এই ভার্ব ফর্ম গুলো। তো আপনি অনেক ভালো পড়েছেন, আপনার উচ্চারণও ক্লিয়ার। এখন দেখি অন্য কেউ আরেকটু পড়তে পারে কিনা। এইগুলো আমি কেন পড়াচ্ছি, আমাদের রিডিং স্কিলটাও কিন্তু আমরা এখান থেকে জাজ করতে পারছি। মৌসুমী দত্ত, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আপনি এখান থেকে একটু বলুন। আপনি এই সেইলের পর থেকে, এই আপু যে পড়েছে, এখান থেকে সেভ থেকে আপনি পড়বেন। সেভ, হ্যাঁ, সেভ মানে সঞ্চয় করা। ওইখান থেকে সঞ্চয় সঞ্চয় করেছিল, সঞ্চয় করিয়াছে। হুম মনোযোগ দিয়ে দেখা, স্ক্যান মনোযোগ দিয়ে দেখেছিল, স্ক্যান মনোযোগ দিয়ে দেখিয়াছিল, হুম দেখিয়াছে। হুম স্কেয়ার ভয় দেখানো, স্কেয়ার ভয় দেখিয়েছিল, স্কেয়ার ভয় দেখিয়াছি। এটা কি হবে? হুম এটা হচ্ছে ভয়। হ্যাঁ, দেখিয়েছি। হ্যাঁ, ভয় দেখানো, ভয় দেখিয়েছিল, আর ভয় দেখিয়েছি। সে আমাকে ভয় দেখিয়েছে বা আমি তাকে ভয় দেখিয়েছি, এমন হবে। তারপরে বলুন। হুম শেয়ার ছিল, শেয়ার ভাগ করিয়াছে। সব জিনিসপত্র কেনা, সব জিনিসপত্র কিনেছিল, সব জিনিসপত্র কিনে আছে। শাউট চিৎকার করা, শাউটের চিৎকার করেছিল, শাউটের চিৎকার করিয়াছে। কেইট কেইট করা, কেইট কেইট করেছিল, কেইট কেইট করিয়াছে। স্লো আস্তে, স্লোড এটা কি হবে? হ্যাঁ, ইয়েস মানে আস্তে আস্তে করেছিল বা আস্তে করিয়াছে বা গতি কমিয়েছে, এমন। স্লোড আস্তে করেছিল, হুম স্লোড আস্তে করিয়াছে। হুম স্নিজ হাঁচি দেওয়া, স্নিজড হাঁচি দিয়েছিল, স্নিজড হাঁচি দিয়াছে। স্নো তুষারপাত, স্নোড তুষারপাত হয়েছিল, স্নোড তুষারপাত হইয়াছে। সলভ সমাধান করা, সলভড সমাধান করেছিল, সলভ সমাধান করিয়াছে। স্পেল বানান করা, স্পেল বানান করেছিল, স্পেল বানান করিয়াছে। স্টার্ট শুরু করা, স্টার্টেড শুরু করেছিল, স্টার্টেড শুরু করিয়াছে। স্টেপ পদক্ষেপ নেওয়া, স্টেপ পদক্ষেপ নিয়েছিল, স্টেপ পদক্ষেপ নিয়েছে। অনেক ভালো পড়েছেন, ধন্যবাদ। এখন দেখেন, এই যে বাক্যগুলা, আমরা কিন্তু এইগুলা শুধু যদি একের পর এক পড়ে যাই, আমাদের মাথায় বেশিক্ষণ থাকবে না। এইগুলা আমরা ভালোভাবে স্ট্রংলি পার্মানেন্টলি যদি মুখস্থ করতে চাই, এই ওয়ার্ডগুলা দিয়ে বাক্য করতে হবে। কি করতে হবে? বাক্য। যেমন প্রথম শব্দটা এখানে পড়েছেন, সেভ। সেভ অর্থ সঞ্চয় করা। সেভ দিয়ে একটা বাক্য রচনা করবেন, সেভড দিয়ে একটা বাক্য রচনা করবেন, সেভড দিয়ে একটা বাক্য রচনা, B1 B2 B3, তিনটা দিয়ে তিনটা বাক্য আপনাকে করতে হবে। তাহলে সেভ দিয়ে প্রথমে একটা বাক্য করেন। সেভ, আই সেভ মানি। হ্যাঁ, যদি বলা হয় ইউ সেভ মানি, হ্যাঁ, ইউ সেভ মানি বা হি সেভস মানি, বা আমি টাকা সঞ্চয় করি 100 টাকা করে, 10 টাকা করে, এভাবে। আচ্ছা, সেভ দিয়ে একটা করেন তো, সেভ। এটা তো একেবারে সহজ সরল হয়ে গেল। যদি বলা হয় আমি গতকাল 100টি টাকা সঞ্চয় করেছিলাম, 100 টাকা, আই সেভড 100 টাকা ইয়েস্টারডে। অথবা আমি আমার টিফিনের টাকা থেকে টাকা সঞ্চয় করেছিলাম। এমন অনেকে হয় যে বাসা থেকে আপনাকে 100 টাকা দিল, আপনি 50 টাকার খাবার খাইলেন আর 50 টাকা সেভ করলেন। এরপর যদি বলা হয় যে আমি আজ সকালে 50 টাকা সেভ করিয়াছি, B3 দিয়ে করতে হবে, সেভ। কি হবে? একটু ভুল হয়ে গেছে এখানে, আই আই হ্যাভ সেভ। ইয়েস, হ্যাভ হবে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এই যে V3, এই যে সারি, এই যে লাইনটা, এই সারিতে যতগুলা বাক্য, এই বাক্যগুলা বেশিরভাগ সব হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে, না হয় পাস্ট পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স, অথবা যখন ভয়েস চেঞ্জ করব এর V3 তে এটা কাজে লাগবে। তিনটা চারটা জায়গায়
এই V3 কাজে লাগে। V2টা অনেক জায়গায় কাজে লাগে, পাস্ট ইনডেফিনিটে লাগে, আরো অনেক জায়গায় লাগে। আর এই V1টা প্রেজেন্ট টেন্সে কাজে লাগে। তো এখন এই বাক্যগুলা কিন্তু দেখেন, আমি এই ভার্ব ফর্মের অনেকগুলা শীট আপনাদের এই গ্রুপে আমি শেয়ার করেছি, মাঝে মাঝে আমি দেই। এইগুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন। এগুলো মুখস্থ করলে কি হবে, বাক্য যখন তৈরি করবেন তখন কিন্তু আপনাদের কাজে দিবে। 1 মিনিট, এই যে জায়গাটা, যেমন এখানে আমরা যে আমি এখনো যাইনি, তাহলে আমি ইংরেজি জানি, এখানে ইয়েট টুর ব্যবহার, যাওয়া ইংরেজি যদি আমরা না জানি, অর্থাৎ বেশি পরিমাণে আমাদেরকে এই ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। কে জানি একটু বলতে চাচ্ছিলেন, প্লিজ বলুন। Save the fruit হ্যাঁ for my child. হ্যাঁ, এটা হয়ে গিয়ে বাংলাটা হবে, আমি আমার সন্তানের জন্য ফল সঞ্চয় করেছিলাম, আই সেভড। আর যখন দিবেন আই হ্যাভ সেভড, তখন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি ফিউচারে বলতে চাচ্ছি, অতীতে বলতে চাচ্ছি, ফার্স্ট টেন্সে বলতে চাচ্ছি। পাস্ট টেন্সে তো বলেই ফেলেছেন, ফার্স্ট টেন্সে তো বলেই ফেলেছেন, ফার্স্ট টেন্সে বলেই ফেলেছেন আই সেভড দা ফ্রুট ফর মাই চাইল্ড, বা ফর মাই চিলড্রেন, বা ফর মাই সান। আর যখন ফিউচারে বলবেন, তখন ফিউচারের স্পেশালি কোনো ভার্ব ফর্ম হয় না। ফিউচারের ভার্ব ফর্মকে কিভাবে করতে হয়, ফিউচারের ভার্ব ফর্মটা হয় হচ্ছে ওর আগে শ্যাল উইল যোগ করতে হয়। যেমন আই শ্যাল সেভ দা ফ্রুট ফর মাই চিলড্রেন, আমি আমার সন্তানের জন্য ফলগুলো সঞ্চয় করব। আমি ভাত খাবো, আই ইট রাইস, যা। আর ওই ফিউচার টেন্সে করতে গেলেও তাই হবে, শুধু ওই ইটের আগে একটা উইল ইট হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি স্কুলে যাব, আই উইল গো টু হোম। তাহলে আমি স্কুলে যাই ইংরেজি হবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর আমি স্কুলে যাব, ওই গো এর পর্বে উইল দিতে হবে। যেমন ডিরেক্ট একটা ভার্ব আছে, মনে করেন কেবল যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে, কোথায় গেল জানি শীটটা, সেটা ছিল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, না আমি এখনো যাইনি, ইয়েস। অর্থাৎ যদি বলা হয় আমি গিয়েছিলাম, এখানে যাওয়া এই ভার্বের সরাসরি একটা পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, কিন্তু ফিউচারে ওইরকম সরাসরি কোনো ফিউচার ফরমেশন ভার্বে হয় না। ওইটাকে ফিউচার করতে গেলে শ্যাল উইল যোগ করে তারপর করতে হয়। তো আশা করি দেখেন, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি একটু শিখবো। আমরা ডে 11 না 12 করবো আজকে, কোন জায়গায় আমরা এই সেন্টেন্স ট্রান্সলেশনে কোথায় ছিলাম, একটু হেল্প করবেন প্লিজ। 13, হ্যাঁ 13 ইংলিশে বলবো আমরা। ক্লাসটা যতক্ষণ করব আমরা ইংলিশে 13, তাহলে ডে 13। ইয়েস, নাও উই উইল কমপ্লিট দ্য ডে 13। হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। তাহলে এটা আমরা প্রথম থেকে বলি, দেখি এখানে ভবেশ চন্দ্র বিশ্বাস, শারমিন আক্তার। আচ্ছা, অলরেডি আমি একজনের নাম ডেকে ফেলেছি, ভবেশ চন্দ্র বিশ্বাস। আপনি এই বাক্যগুলো বলবেন প্লিজ। হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে, বলেন তো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর বাক্যটা কি হবে? The ducks are swimming in the pond. এটা নেগেটিভ কি হবে? The ducks aren't swimming in the pond. আরেন্ট, থ্যাংক ইউ। আর এটার ইন্টারোগেটিভ কি হবে? Are the ducks swimming in the pond? 2 নাম্বারটাও বলেন, রুনা একটি গান গাইছে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার। হ্যাঁ, কিভাবে বুঝলেন? এই যে গাইতে, গাইছে। এই যে দেখেন, আপনি কত সহজে বুঝতে পেরেছেন, টেন্স আপনার ক্লিয়ার, আমি যা বুঝে নিলাম। কিন্তু অনেকেই আমরা এই জায়গাটিতে এখনো পৌঁছাতে পারিনি। আমি বলার সঙ্গে সঙ্গে, আমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে অনেকে এখনো উত্তর দিতে পারে না, কনফিউজড হয়ে যায়। কিভাবে আপনি চিনছেন? বললেন স্যার এই যে গাইছে, অর্থাৎ ক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। কোথায় বলেন? ক্রিয়া। টেন্সটা আমাদের ব্লাডের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। রুনা একটি গান গাইছে, কি হবে বলেন তাহলে বাক্যটা? রুনা সিঙ্গিং এ সং। রুনা একটি গান গাইছে না? আচ্ছা, এইটা যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি কি হবে? রুনা একটি গান গাচ্ছিল, কি হবে? রুনা রুনা একটি গান গাচ্ছিল না? আচ্ছা, ধন্যবাদ। আপনারা তো এখানে যারা বলছেন সবাই খুব অ্যাডভান্স। তাহলে আমি এই জায়গাটায় চলে যাই। এটা মনে হয় একটু ক্লাসে দেখিয়েছিলাম, এই প্যাসেজ ট্রান্সলেশন। এখন এই প্যাসেজটা একটু পড়বেন। ভবেশ চন্দ্র বিশ্বাস, আপনি বাবু প্লিজ বলবেন এই বাক্যগুলো আপনি ট্রান্সলেট করবেন এখানে। আমরা প্রতিদিন স্কুলে যাই, উই গো টু স্কুল এভরিডে। স্কুলে পড়াশোনা, হ্যাঁ বাংলা পড়েন আর ইংলিশে বলেন, সবাই শুনবেন। প্রতিদিন স্কুলে যাই, উই গো টু স্কুল এভরিডে। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। বলেন কি হবে? Along with studying, we play
ইন দা স্কুল। উই প্লে ইন দ্য স্কুল। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। হুম রাইট। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, কি হবে এখানে সাবজেক্ট কোনটি বলেন? টিচার। শুধু টিচার না, শুধু টিচার বললে হবে, শিক্ষকরা। টিচার মানে তো একজন, টিচার মানে তো একজন, এখানে প্লুরাল করতে হবে। ইয়েস, টিচার্স। ধন্যবাদ। দেখেন আমরা এই ছোট ছোট ট্রান্সলেশন পারি, কিন্তু যখন এই প্যাসেজ আকারে আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা অনেকটা দুর্বল হয়ে পড়ি, তাই না? মাথা ঘোলায় যায়। এই জন্য এর উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু অর্থাৎ একটা বাক্য থেকে কিভাবে সাবজেক্ট বের করব সহজে অল্প সময়ের ভিতরে, কিভাবে সাবজেক্টের পরে ভার্ব বসাবো, তারপর কিভাবে অবজেক্ট বসাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এই ক্লাসটা যারা করেছিলেন, হ্যাঁ, এখানে দেখেন, হ্যাঁ, এই যে ঘোলায় যায় কেন জানেন? এর সুন্দর একটা ঔষধ রয়েছে। ঔষধ হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে এই যে প্যাসেজ এখানে দেখেন, এই শীটটা আমি গত ক্লাসে মনে হয় দিয়েছিলাম, এটা এটা আজকে আবারও দিব। এটা একটা শীট প্রতিদিন দেই কেন? অনেকে উপস্থিত থাকে না, অনেকে নেয় না, করে না, এটা করবেন। এই দেখেন, এই যে বাক্যটা, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন, এই রোগের কথাটা সবাই বলে যে স্যার কেন জানি করতে আসলে ঘোলায় যায়। দেখবেন যখন মাঠের পাশে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেন, তখন মনে হয় কি যে মাঠে নামলে আমিও বল পাবো, কিন্তু মাঠে নেমে দেখবেন আপনি আর বল পাচ্ছেন না। এই বিষয়টা এমনই। আপনি এই প্যাসেজ গুলো অ্যানালাইসিস করতে আসবেন। এখানে অনেকেই আছে গ্রামার সম্পর্কে ভালো ধারণা রাখে, কথাও মোটামুটি বলতে পারে, কিন্তু এই সব জায়গাতে আসলে আমরা কনফিউজড হয়ে যাই। এর প্রথম নাম্বারের সমস্যা হচ্ছে আমাদের অভ্যাস চর্চা নাই, আর দ্বিতীয় নাম্বারের সমস্যা হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে পারি না এবং সেই অনুসারে সাজাতে পারি না। অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট করেও দেখবেন এই জায়গাতে এসে আমরা দুর্বল হয়ে পড়ি। প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, আমি এটা আজকে আমি দেখাবো, যদি না পারি আগামী ক্লাসে। অর্থাৎ এই যে কিভাবে এখান থেকে দেখেন শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো? দা টিচার্স, এটা হচ্ছে সাবজেক্ট, শিক্ষকরা। এইবার এরপরে শিক্ষকরা সাবজেক্ট হয়ে গেল, এরপর ভার্ব বসাতে হবে। ভার্ব হচ্ছে কি? চালিত করেন, এইটা হচ্ছে ভার্ব। এই দেখেন, চালিত করেন, এইটা হচ্ছে ভার্ব। এটা কি হবে? ভার্ব। তাহলে শিক্ষকরা চালিত করেন, দা টিচার্স গাইড। শিক্ষকরা চালিত করেন কাদেরকে? আমাদেরকে। তাহলে দা টিচার্স গাইড আস। শিক্ষকরা আমাদের চালিত করেন। কোথায় চালিত করেন? সঠিক পথে। তাহলে ইন দা বা টু দা রাইট ডিরেকশন বা রাইট ওয়ে বা রাইট পথ। পথ মানে হচ্ছে পথ। দেখেন, প্রপার ওয়ে দিলেও হবে, অনেকটা যা দিবেন সেটাই হবে। দা টিচার্স গাইড আস। শিক্ষকরা আমাদের চালিত করেন ইন দা রাইট ডিরেকশন। দেখছেন? আচ্ছা, একটু সাউন্ড আসছে, একটু আনমিউট করি। বলেন, কি যেন বলছেন, কি হবে? ওয়ে দিলে হবে, প্যাথ দিলে হবে, PATH, প্যাথ মানে পথ, ওয়ে, তারপরে হচ্ছে ডিরেকশন দিলেও হবে, আরেকটা কি যেন বললাম, বিভিন্নটা, এখানে সিনোনিম আপনি যাই দিবেন হবে। তাহলে এখানে আমরা কিভাবে খুঁজে পেলাম? দেখেন, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। সাজাবো কেমনে? শিক্ষকরা চালিত করেন আমাদের সঠিক পথে। সাবজেক্ট হচ্ছে শিক্ষকরা, তাহলে শিক্ষকরা ইংরেজি কি? টিচার্স। শিক্ষকরা হচ্ছে টিচার মানে শিক্ষক, আর টিচার্স এইটা সাবজেক্ট পেলাম। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। টিচার্স চালিত করেন, গাইড মানে চালিত করা, তাহলে টিচার্স গাইড। শিক্ষকরা চালিত করে, কাদেরকে চালিত করে? দেখেন অটোমেটিকলি এসে যায়, শিক্ষকরা আমাদের চালিত করে। টিচার গাইড আস, কোন পথে চালিত করে? সঠিক পথে। টিচার গাইড আস দা রাইট ডিরেকশন বা রাইট ওয়ে বা রাইট পথ, যাই দেন। তাহলে এইভাবে আমি ভাত খাই, ছোট ছোট বাক্য দিয়ে বুঝি। আমি ভাত খাই, কি হবে? আই রাইস ইট। যা লেখা আছে তাই ইংলিশে বললাম। আমি ভাত খাই, আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, খাওয়া ইংরেজি ইট, আই রাইস ইট। কিন্তু ইংরেজরা ওরা বাক্যটা সাজানোর ক্ষেত্রে নিয়মটা দেখালো, প্রথমে কর্তা বসাতে হবে, তারপর ক্রিয়া বসাতে হবে,
তারপর কর্ম। তাহলে আমি হচ্ছে কর্তা, এরপরে খাই বসাতে হবে, খাই ইংরেজি কি ইট, আই ইট। এরপর আপনাকে কর্ম বসাতে হবে ভাত, ভাত ইংরেজি রাইস, আই ইট রাইস, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে। তারা টিভি দেখে, তারা দেখে টিভি। এই যে পথ, এইটা যদি অবলম্বন করেন তাহলে এই ধরনের বাক্য অনেক সহজ হবে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। প্যাসিভ ভয়েসের ক্লাসে বলেছিলাম যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে সেখানে অন্য বিষয় বা অবজেক্টটাকে সামনে সামনে এনে বাক্যটা সম্পন্ন করতে হয়। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। কারা নিয়ম মেনে চলে? ছাত্রছাত্রীরা না শিক্ষকরা, না উভয়ই? তাদের কোনো নাম, কোনো গ্রুপ, কোনো সংগঠনের নাম এখানে দেওয়া নেই। বাজারে মাছ বিক্রি করা হয়, কারা মাছ বিক্রি করে কিছু বলা আছে? নেই। তাহলে মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, মাছ তো আর মানুষ না। তাহলে কি করতে হবে? এইটা কেউ না কেউ তো একজন বিক্রি করছে। তো এই যে জায়গাগুলা, এখানে আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, এখানে অবজেক্টকে প্রথমে আনবো, ভার্বের ভি3 দিয়ে করব, অথবা এখানে আমরা ইট বা দেয়ার বা বিভিন্ন নিয়মে করা যায়। তো আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। তাহলে এখানে নিয়ম মেনে চলা হয়, এইটাই হচ্ছে আমাকে প্রথমে আনতে হবে। রুলস আর ফলোড, নিয়ম মেনে চলা হয় কখন? সব সময়। রুলস আর ফলোড অলওয়েজ, সব সময় নিয়ম মেনে চলা হয়। এতটুকু হয়ে গেল। কোথায় নিয়ম মেনে চলা হয় সেই জায়গাটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। রুলস আর অলওয়েজ ফলোড, নিয়ম সর্বদা মেনে চলা হয়। কোথায়? আমাদের স্কুলে। এই এর জন্য স্কুলে মধ্যে বা ভিতরে হলে ইন বসে, তাহলে ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল। দেখেন, রুলস আর অলওয়েজ ফলোড, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। জি বলেন। মেইনটেইন। হ্যাঁ, মেইনটেইন দিলে হবে। তো এখানে মেনে চলা, মেনে চলা ইংরেজি হয়, ফলো মানে অনুসরণ করা হয় বা মেনে চলা হয়। যাই হোক, মেইনটেইন দেন। তো কি হলো বাক্যটা? রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। স্যার, হুম বলেন। দিতে পারি না যে ইন আওয়ার স্কুল উই অলওয়েজ ফলো দ্য রুলস, এখানে তো একই বাক্য মানে ইন আওয়ার বোঝাচ্ছে। স্কুল রুলস আর অলওয়েজ ফলোড, হ্যাঁ এটা দিলেও হচ্ছে। ইন আওয়ার স্কুল উই অলওয়েজ ফলো দ্য রুলস, হুম উই অলওয়েজ ফলো দ্য রুলস ইন আওয়ার স্কুল। হবে হবে। ইন আওয়ার স্কুল রুলস আর ফলোড অলওয়েজ, আমাদের স্কুলে সর্বদা নিয়ম মেনে চলা হয়। তো এখানে দেখেন, মেইন যে বিষয় সাজানোর যে বিষয়টা, আপনাকে সাবজেক্ট বা সাবজেক্ট না থাকলে আপনি যেটা সাবজেক্ট ধরে করতে চাচ্ছেন, প্রথমে কোন বিষয়টা দিতে হবে? সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমরা যখন বাংলা ব্যাকরণ পড়েছিলাম তখন একটা এরকম বিষয় পড়েছিলাম যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কোন কোন বাক্যে আমি যদি বলি আকাশে পদ্ম ফুল ফোটে, এই বাক্যটা ভুল। কেন ভুল? এই বাক্যটা তার যোগ্যতা হারিয়েছে। আকাশে কখনো পদ্ম ফুল ফুটতে পারে না, তাই না? আকাঙ্ক্ষা থাকা লাগবে, আসক্তি থাকা লাগবে। একটা ওয়ার্ড বলার পরে আরেকটা ওয়ার্ড যে শোনার ইচ্ছা, এটাকে আকাঙ্ক্ষা বলে। যদি বলা হয় আমি ভাত খাই, তো এটা তো স্বাভাবিকভাবে সাজাতে হয় আমি খাই ভাত। কিন্তু যদি বলি ভাত আমি খাই, এটা কিন্তু এই বাক্যের আকাঙ্ক্ষা হারিয়ে গেছে, অর্থাৎ সিকুয়েন্সটা ঠিক নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু সঠিকভাবে বসানো হয় নাই। তো এখানে ইংলিশেও আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে, আমরা ভাত খাই, আমরা খাই ভাত, এই সিস্টেমটা যদি আমরা ধরতে পারি তাহলে এই প্যাসেজগুলা আমরা খুব ভালোভাবে, যত বড় বড় ট্রান্সলেশন হোক, আমরা করতে পারবো। আমরা যে কথাগুলা বলি সকাল থেকে রাত পর্যন্ত, এই কথাগুলাই যদি কেউ ইংলিশে ট্রান্সলেট করতে পারে তাহলে তো তার ইংরেজি শেখা হয়ে গেল, স্পোকেন ইংলিশ হয়ে গেল। তো আমরা সারাদিন যে কথাগুলা বলি, আপনাকে ভাত রেডি হয়ে গেছে, আপনার খাবার, দুপুরের খাবার, আপনার মা বলছে যে ইয়াসিন তোমার ভাত প্রস্তুত, তুমি খেয়ে নাও। আপনি বলছেন যে আমার হাতে এখনো অনেক কাজ আছে, আমি একটু পরে খাবো। আপনি বা তুমি খেয়ে নাও, সে তার মাকে বলছে। তার মা বলছে তুমি আসো, আমরা দুজন একসঙ্গে খাবো। এই যে একটা ডায়লগ, দেখেন আমাদের দৈনন্দিন জীবনে এই কথাগুলো বলা লাগে না? প্রায় কিন্তু দেখবেন দুপুরবেলা আমাকে মা খেতে ডাকছে, আমি বলছি না আমি এখন একটু কাজ করছি, আমি একটু পরে আসছি। এই কথাগুলো আমরা কিভাবে বলবো, কোন টেন্স ব্যবহার করব, এখানে প্রত্যেকটা বাক্য কিভাবে সাজাবো,
এইটা আমাদেরকে শিখতে হবে। তো দেখেন এই প্যাসেজটা টোটালি একটু পড়া যাক। উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি, উই অলসো প্লে গেমস। টিচার্স গাইড আস ইন রাইট ডিরেকশন, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে সর্বদা নিয়ম কানুন মেনে চলা হয়। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন ফিউচার, এটা আশা করা হয় যে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে। থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজের উন্নতি বা সমাজকে উন্নত করা যেতে পারে। থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ সমাজকে উন্নত করা যেতে পারে। ক্যান মানে হচ্ছে পারা, আর ক্যান বি মানে হচ্ছে পারে। তো এই যে ইংলিশ দেখে আমি বাংলা বললাম, এটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ইংলিশটা পড়তে হবে, সঙ্গে বাংলাটা বলতে হবে। হাবিবা সুলতানা, আপনি একটু ইংলিশ থেকে বাংলা পড়বেন প্লিজ। এই যে এখানে প্যাসেজটা, এটা দেখে দেখে আপনি বাংলা করেন, আমি যা পড়িয়ে দিলাম। ক্যান ইউ হিয়ার মি? হাবিবা সুলতানা, রোল কল করার সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। না, এত দেরি করলে আপনাকে নিতে পারছি না, আপনি টাইম মেনটেন করেননি। ফয়সাল আহমেদ, পড়তে পারবেন? ইমদাদুল হক, পড়েন, ইংলিশ থেকে বাংলা করেন। উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রত্যেক সকালে স্কুলে যাই। প্রত্যেক সকাল না, প্রত্যেক দিন সকালে। প্রত্যেক দিন সকালে। তারপর অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি, উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলো করি। টিচার গাইড আস ইন দা রাইট ডিরেকশন, শিক্ষকরা আমাদের সঠিক পথে গাইড করেন। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, গাইড করেন, গাইড করেন বলতে কি, গাইডের বাংলাটা বলতে হবে। গাইড করেন এটা বলা যাবে না, এটা তো ইংলিশ বলে ফেললেন। আমাদেরকে শিক্ষকরা আমাদেরকে সঠিক পথে চালিত করেন। নেক্সট, রুলস আর রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, নিয়মগুলো আমাদের স্কুলে সর্বদা ফলো করা হয়, মানা হয়। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়মগুলো ভাঙা হয়, পানিশমেন্ট আর গিভেন, শাস্তি দেওয়া হয়। ইট ইজ হোপ দ্যাট, এটা আশা করা হয় যে এভরিওয়ান উইল ওয়ার্ক, সকলে কাজ করবে। ইন গুড প্রফেশনাল ইন দা ফিউচার, ভবিষ্যতে সবাই ভালো প্রফেশন নেবে। থ্রো গুড ডিড, ভালো প্রফেশনে কি, প্রফেশন মানে কি, এখানে তো আপনি ইংলিশ বলে যাচ্ছেন। এটা আশা করা হয় যে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে। মনে রাখতে হবে, এটা প্রফেশনকে প্রফেশন বলে চলে গেলে হবে না। আমাদের বর্তমানে একটা সমস্যা, আমরা মোবাইল কি, আমরা সবাই বলি মোবাইল ব্যবহার করি, মোবাইলে কথা বলি, এর বাংলা শব্দ আমরা জানি না। আমাদের ফোনে মেসেজ এসেছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করব, সেটিংস এর সমস্যা হয়েছে, তাই না? আমার ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে, এর প্রত্যেকটার কোনোটার অর্থ আমরা জানি না, আমরা শুধু ইংলিশ বলে যাই। এগুলো কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে বাংলাটা জানতে হবে। তো দেখেন এই যে জায়গাটা আমি দেখালাম, এখানে আপনাদের সুবিধার্থে কোন বাক্যটা কোন টেন্স এটাও এখানে উল্লেখ করেছি। উই গো টু স্কুল এভরি মর্নিং, প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নিয়ম কানুন অনুসরণ করা হয়। রুলস আর অলওয়েজ ফলোড, দেখেছেন এখানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, এখানে মডাল ভার্বের ব্যবহার রয়েছে, এখানে ভয়েস চেঞ্জের ব্যবহার রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ভেঙে ভেঙে, অর্থাৎ এটা অ্যানালাইসিস করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে এটা মনে রাখবেন, হোমওয়ার্কটা করে রাখবেন। এই যে জায়গাটা, নতুন একটা প্যাসেজ, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে
ছাত্রছাত্রীরা স্কুলে যায়, দেখেছেন অনেক বড় মানে একটা প্যাসেজ। তো এখানে বাক্যগুলা খুবই সহজ। এই বাক্যগুলা আপনারা প্র্যাকটিস করবেন, নিজে নিজে করে দেখবেন, নিজের কাছে নিজে পরীক্ষা দিবেন। এবং এই বাক্যগুলা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের লেখা যে বইটা, এর প্রত্যেকটা চ্যাপ্টার বইতে কিন্তু সিকুয়েন্স অনুসারে দেওয়া আছে, এর উত্তরগুলাও দেওয়া আছে। তো আপনারা যদি হার্ড কপি দেখে দেখে করতে চান এবং বইটা কাছে থাকলে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ পিডিএফ অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেল, আপনি সেভ করলেন না, এটা চলে যেতে পারে। কিন্তু হার্ড কপিটা কাছে থাকলে এই যে এটা, এবং এখানে একটা শীট একটা প্যাসেজ দেওয়া, 4-5টা প্যাসেজ আছে এরকম, কিন্তু স্যারের বইতে এরকম অনেক প্যাসেজ দেওয়া আছে, অনেক ডায়লগ আকার প্যাসেজ দেওয়া আছে। আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো যারা বইটা নিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্যারের ওয়েবসাইট বা স্যারের নাম্বার থেকেও এই ধরনের আরো অনেক প্যাসেজ প্র্যাকটিস করার জন্য আপনারা পাবেন, স্যারের বই থেকে করবেন। তো নেক্সটে দেখেন এই যে জায়গাটা ভার্ব ফর্ম গুলো দেখালাম, এই ভার্ব ফর্ম গুলো কিন্তু আমাদের বেশি বেশি করে একটু মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করব, কথা বলা ফ্লুয়েন্সিটা কিন্তু তার কাছে তত বেশি সহজ হবে। তো আমি আজকে আরো একটা বিষয় আপনাদের সামনে দেখাতে চাই, যেটা আমরা কথা বলতে গেলে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিভিন্ন টপিকস এর উপরে প্রেজেন্টেশন দেওয়া। আমরা কম বেশি এখানে সবাই সংবাদপত্র পড়ি, এখন ইন্টারনেটের যুগে আমরা কিন্তু অনলাইন সংবাদপত্র, যেটাকে ব্লগ বলা হয়, আমরা অনলাইনে পড়ি, অনলাইন জার্নাল। তো এখানে এই সংবাদপত্রটা আমরা কেন পড়ি, এর মেরিটস বা ডিমেরিটস কি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। ডিসক্রাইব আ নিউজ পেপার অর ম্যাগাজিন ইউ শুড সে, আপনার বলা উচিত, কি কি বলবেন। হোয়াট ইট ইজ, এটা কি, সংবাদপত্র মূলত কি, হোয়াট ইট ইজ, অ্যান্ড হোয়াই ইউ রিড ইট, আপনি কেন এটা পড়েন। তারপরে প্রশ্ন থাকবে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার অর এ ম্যাগাজিন, এই নিউজ পেপার বা ম্যাগাজিন পড়ার বেনিফিটস গুলা কি কি, উপকারিতা, সংবাদপত্র পড়ার অপকারিতাও কিন্তু কিছু কিছু আছে, সেটাও আপনাকে দেখাতে হবে। তো প্রথমে দেখাতে হবে উপকারিতা। হাউ অফেন ইউ রিড ইট অ্যান্ড হোয়াট টাইপস অফ রিপোর্ট ইট কন্টেইনস। অর্থাৎ হাউ অফেন ইউ রিড ইট, আপনি কতবার এটা পড়েন। হোয়াট টাইপস অফ রিপোর্ট ইট কন্টেইনস, কোন ধরনের রিপোর্ট প্রতিবেদন এটা ধারণ করে, এটাতে থাকে। অ্যান্ড এক্সপ্লেইন, এবং ব্যাখ্যা করুন, হোয়াই ডু ইউ লাইক টু রিড দিস নিউজ পেপার অর ম্যাগাজিন, কেন আপনি এটা পছন্দ করেন। লাইক মানে পছন্দ করেন, সংবাদপত্র যে আপনি পড়েন এর কারণটা কি। তো প্রথমে যদি আমি কথা বলার জন্য অনুরোধ করি ভবেশ চন্দ্র বিশ্বাস, আপনি বলবেন এই প্রশ্নটার উত্তর, হোয়াট ইট ইজ, সংবাদপত্র কি, অ্যান্ড হোয়াই ইউ রিড ইট, প্লিজ স্টার্ট নাও। Okay, sir. ওকে, সংবাদপত্র কি ইংলিশে বলেন, এবং আপনি কেন এটা পড়েন, কারণটা কি। Sambal, the newspaper is one kind of paper that it remains different kind of news. তারপর So it বলেন। takes different. Good. We read because we can know about different place, different problems, different accidents, and many other news. We can know by reading newspaper. That's why we read newspaper. অনেক ধন্যবাদ, ভালো বলেছেন, সংজ্ঞাটা আরো একটু ভালো বলতে হবে। পরবর্তীতে দেখি আমরা একই প্রশ্ন আরো একজন একটু বলুক। হোয়াট ইট ইজ, সংবাদপত্র কি, হোয়াট ইট ইজ, এটা কি, মানে সংবাদপত্রটা কি। অ্যান্ড হোয়াই ডু ইউ রিড, কেন আপনি এটা পড়েন। লুবনা আক্তার বলতে পারবেন প্রথম প্রশ্নটার উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন, হোয়াট ইজ আ নিউজ পেপার, নিউজ পেপার কি, অ্যান্ড হোয়াই ডু ইউ রিড ইট, এই সংবাদপত্র মূলত জিনিসটা কি এবং আপনি কেন পড়েন, আপনার মতো করে একটু বলেন তো। আর প্রথমে এই প্রশ্নটা বলেন, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, আপনি কি নিয়মিত সংবাদপত্র পড়েন, বলতে হবে নো। Well, of course, definitely I read newspaper regularly because it's much more important in our daily life. I read newspaper most of the time. When I read newspaper, then I know everything, lots of information about according my academic
and canteen. I purchased when you read it. I read it because when I read it, then I gain new knowledge and I know unknown things. That's why I read newspaper most of the time. That's it. ওকে, কিন্তু আমার প্রথম প্রশ্নটা সঠিক উত্তরটা একটু আমি ভালোভাবে পাচ্ছি না। দীপঙ্কর সাহা, আপনি বলেন যে হোয়াট ইজ এ নিউজ পেপার? হ্যাঁ বলেন। কাজী সানজিদা ইসলাম। Newspaper is a paper that gives us news about what is happening in the world. থ্যাংক ইউ, অনেক ভালো একটা উত্তর। দীপঙ্কর সাহা, আপনি বলেন তো অন্যভাবে সংজ্ঞাটা। বলেন। Different type of news of national and international are gathered here. So, and দ্বিতীয় প্রশ্নটা যদি বলি, we read newspaper because we can know different types of news such as national or international from it. So, can we read newspaper থ্যাংক such ইউ। as sports, political, other, etc. থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ভালো। সানজিদা ইসলাম একটা খুব সুন্দর। হ্যাঁ, মাহমুদুল্লাহ শিহাব, আপনি এই প্রশ্নটা বলবেন, হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজপেপার? হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজপেপার? বলেন। So, we reading newspaper, we can achieve knowledge, and reading newspaper can help us reading skills and vocabulary in this our vocabulary, and we can, and we reading newspaper, we can know abroad, nation and abroad. এটা বলতে হবে হোম অ্যান্ড অ্যাব্রড। হোম অ্যান্ড অ্যাব্রড অর্থ হচ্ছে দেশ বিদেশ, অর্থাৎ দেশ বিদেশের সংবাদ আমরা জানতে পারি। অনেক ভালো বলেছেন, মোটামুটি কথা বলার অভ্যাস করছেন, চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ। এরপর শান্ত সাহা, আপনি বলেন তো হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজপেপার? সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাটা কি? শান্ত সাহা, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। বলেন। Yes, sir. ওকে, বলুন। As a daily newspaper, reading every knowledge and every knowledge and every news correcting of. আপনি বাংলাটা বলুন, আমি ইংলিশটা বলার চেষ্টা করবো। আপনি কি বলতে চাচ্ছেন আগে বাংলায় বলুন। এভরি নিউজ এন্ড কারেকশন, এটা বাংলায় বলুন আগে। আমরা প্রতিনিয়ত যে নিউজগুলো দেখি সেখান থেকে আমরা কিছু না কিছু জ্ঞান অর্জন করি। ধন্যবাদ। তাহলে আমাদের কিছু কলাম রয়েছে। কলাম রয়েছে, হ্যাঁ। এইবার বলেন। বিদেশের অর্থটা কি বললেন ইংলিশে? এটা ইংলিশে হবে হোম এন্ড অ্যাব্রড। হোম এন্ড অ্যাব্রড, ABROAD, HOME, হোম এন্ড। এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা হচ্ছে একটা ফ্রেজ। ইয়েস, নিউ ইনফরমেশন দিয়েছি। হোম এন্ড অ্যাব্রড, এই ফ্রেজ গুলো পড়তে হবে, ফ্রেজ এন্ড ইডিয়মস পড়তে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনারা অনেক সুন্দর করে বলতে পারবেন, লিখতে পারবেন, আপনারা সুন্দরভাবে শুনে বুঝতেও পারবেন। আপনাদেরকে ফ্রেজ নিউজপেপার রিডিং করবেন। হ্যাঁ, দেখবেন ইউটিউবে বা আপনারা বাসায় যে কোনো একটা, এই ডেইলি স্টার বা যা পাওয়া যায় ইংরেজি সংবাদপত্র, একটা কিনে নিয়ে যাবেন। ওই একটা দিয়ে 1 মাস পড়তে পারবেন। ওর বিভিন্ন সেন্টেন্স কিভাবে গঠন করা হয়েছে ওখানে পড়তে যাবেন, দেখবেন অনেক অজানা শব্দ সামনে আসবে। ইয়েস, স্টোর হাউস অফ নলেজ, ইট এনহ্যান্স দ্য স্টোর হাউস অফ নলেজ। থ্যাঙ্কস, একটা সুন্দর বাক্য। এই Benefits. অফ There are many benefits of reading newspaper. It increase our knowledge and improves language skills. So, can you tell me some demerits of reading newspaper? কাজী সানজিদা ইসলাম, আপনি বলেন তো যে নিউজপেপার পড়ার কিছু ডিমেরিটস বলতে পারেন কিনা? আপনি তো অনেক ভালো বলছেন দেখলাম, বলেন কিভাবে এর বেনিফিটসটা, মানে ডিমেরিটস গুলা কি কি? এটা পড়লে অনেক সময় অনেক সমস্যায় আমরা পড়ি, সেই মানে ডিমেরিটস গুলা কি কি? ফেক নিউজ আর পাবলিশড সামটাইমস ইন দ্য নিউজপেপার। তারপরে বলা যেতে পারে যে
a lot of paper which affect trees. পলিটিক্যাল কনফ্লিক্ট পলিটিক্যাল কনফ্লিক্টস মে বি অকার্ড বাই ফেক নিউজ, অর্থাৎ বিভিন্ন ফেক নিউজের মাধ্যমে রাজনৈতিক সংঘর্ষ ঘটতে পারে। পেপারে প্রতিহিংসামূলক যে খবরগুলো মাঝে মাঝে বের হয়, কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মানে ভিত্তিহীন ভুয়া বানোয়াট কথা কিন্তু অনেকে তৈরি করে লিখে দেয়, তাই না? তো এইগুলা কি হয়, এইগুলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিভ্রান্তি ছড়াতে পারি, করতে পারি। হ্যাঁ, তো ডিমেরিটস এর ভিতরে এইগুলা বলতে হবে। তারপরে ডু ইউ থিঙ্ক উই শুড রিড নিউজ পেপার ডেইলি? ডু ইউ থিঙ্ক উই শুড রিড নিউজ পেপার ডেইলি? Of course, sir. হয়, হোয়াটস দ্য রিজন? Because newspaper gives us different kind of news of our country and abroad. হোম অ্যান্ড অ্যাব্রোড বলবেন, হ্যাঁ। আচ্ছা, এই নিউজ পেপারের উপরে টোটাল 2 মিনিটে একটা প্রেজেন্টেশন দিতে হবে, A to Z, মানে মেইন সেন্টেন্স গুলো তুলে আনতে হবে এখানে। কে বলতে পারবেন? শিল্পী আক্তার, বা খুব স্ট্রংলি সাহসিকতার সঙ্গে বলতে হবে নিউজ পেপারের উপরে একটা প্রেজেন্টেশন দেবেন। হ্যাঁ, আফরা আফরিনা বলুন। আফরা আফরিনা বলুন। Thanks for giving me an opportunity to say something about reading newspaper. ওকে। First of all, a newspaper is a source of news about current events. It gives news information on politics, sports, entertainment, and more. Why read it? Because I'm reading newspaper because to know about happening around us, gain general knowledge, to improve language skills, and see different opinions, to prepare for exam and interviews. And newspaper benefits of newspaper. It increases general knowledge, provide us international and national news, then improve language skill, and gives difference of opinion and view. Then demerits of newspaper. বলুন কিছু ডিমেরিটস বলুন। Sometimes newspaper published incorrect news. So excessive negative news can increase straight or fair. Then reading unnecessary article or ad can waste time. And some newspaper sports specific political views and lacking neutrality. That's it, sir. ওকে, থ্যাংক ইউ। যতটা বলেছেন মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট, থ্যাংক ইউ। দেন সংগ্রাম বিশ্বাস, আমি নতুনদেরকে একটু দেখতে চাই, সামনে পরিচিত হতে চাই। সংগ্রাম বিশ্বাস, প্লিজ। হ্যাঁ, শুনতে পারছেন? সংগ্রাম বিশ্বাস। দেখেন, অঙ্ক এমনই একটা সাবজেক্ট, সেটা কথা না বলে শেখা যায়। পৃথিবীর যে কোনো বিষয় কিন্তু কথা না বলে শেখা যায়, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে মুখ খুলতে হবে। আমি বারবার ডাকা সত্ত্বেও আপনারা সামনে আসেন না, অনেকেই আনমিউট করেন না। এই অভ্যাসটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনি একটা সেন্টেন্স বলুন, অভ্যাস করুন। কথা বলতে গেলে এটা বাংলা না যে অটোমেটিকলি আপনি বলবেন আর হয়ে যাবে, অর্থাৎ আপনাকে ট্রাই করতে হবে। সংগ্রাম বিশ্বাস, শুনতে পারছেন? নিউজ পেপারের উপরে প্রেজেন্টেশন দিতে পারবেন? কি অবস্থা দেখেন। রফিকুল ইসলাম, দাঁড়ান দেখি, এখানে যারা নতুন তাদেরকে আমি একটু সামনে নিয়ে আসি। সাইমা সুমা, সাফায়েত জারিফ, প্লিজ আনমিউট। রাজু আহমেদ, প্রদীপ সরকার। রাজু আহমেদ বলবেন? আপনি নিউজ পেপার, হ্যাঁ বলেন, আপনি যে কয়েকটা লাইন বলবেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক, বলেন। A newspaper is a printed or digital publication where several types of news as like
reports news, event, business, political, and other information spread. To stay updated global and locally and educational knowledge here. এটা প্রথম প্রশ্নটা উত্তরটা স্যার। দ্বিতীয় প্রশ্নটা আমি যদি আপনাকে বানিয়ে বানিয়ে বলি যে হোয়াই ডু ইউ রিড নিউজ পেপার, আপনি কেন সংবাদপত্র পড়েন, বা দ্য নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, ইফ ইউ এক্সপ্লেইন, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাটা কি, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ক্যান ইউ টেল মি? Yes, sir. Okay. Important of reading newspaper because lots of information collected as like increase my educational knowledge and national and international various type of events, political news or other international issue, or build my career. That's all. What kinds of newspaper বা how many kinds we can find in the market? কত রকমের সংবাদপত্র আমাদের মার্কেটে পাওয়া যায়? Various Many types of newspaper, sports newspaper, business and economy, entertainment and movies, national and international news. And financial news. You can say that, you can say here, there are many kinds of newspaper we can find in our market. They are daily, weekly, monthly, Yes. quarterly, and yearly. Those who are yearly, we can say the কি বলেন তো ম্যাগাজিন, বাৎসরিক, যেটা এটাকে ম্যাগাজিন বলা হয়, বছরে একবার প্রকাশিত হয়। যায় যায় দিন, দৈনিক বাংলা, বাংলার আলো, দেখবেন বছর শেষে সারা বছরের ঘটনাগুলো নিয়ে ছোট ছোট করে ওখানে কিন্তু একটা পত্রিকা তৈরি করা হয়। অনেক স্কুলেও এটা তৈরি করা হয়। স্কুল ম্যাগাজিন একটা প্যারাগ্রাফে আমরা পড়েছিলাম, শহরের ভালো ভালো স্কুলগুলোতে কিন্তু এই স্কুল ম্যাগাজিন বছর শেষে ডিসেম্বর মাসের দিকে বের করা হয়। তো আমরা সাধারণত যে নিউজ পেপার গুলা পড়ি, দিজ আর ডেইলি নিউজ পেপার সাচ অ্যাজ দ্য প্রথম আলো, দ্য ইত্তেফাক, দ্য ডেইলি স্টার, দ্য যুগান্তর, সমকাল, অনেক কিছু রয়েছে, তাই না? তো এই ধরনের সংবাদপত্রগুলা বেশি পরিচিত, এগুলাকে বলা হয় ডেইলি নিউজ পেপার। এন্ড নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্রকে বলা হয় স্টোর হাউস অফ নলেজ। আপনি কোন ধরনের সংবাদ চাইবেন? যারা খেলাধুলার পেজ ভালোবাসে, প্রথম আলো পত্রিকায় দেখবেন 8 নম্বরের পেজে খেলাধুলার পেজ থাকে। অনেকে এডিটোরিয়ালস পড়ে, অর্থাৎ সম্পাদকীয় একটা কলাম থাকে, অর্থাৎ দেশের খ্যাতনামা যে বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী যারা, বা যারা খুব বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি, তারা কিন্তু এই কলামগুলো লিখে থাকে। দেখবেন জাফর ইকবাল স্যার লেখে, তারপরে অনেকে লেখে, হুমায়ুন আহমেদ এক সময় লিখতো, এখনো যারা রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো প্রফেসর বা যারা এখন দেশের নেতৃত্ব দিচ্ছে, তারা কলাম লেখে। অনেকে স্পোর্টস নিউজ গুলা দেখে, অনেকে বিনোদনের নিউজ গুলা দেখে, চিত্র জগতের নায়ক নায়িকাদের খবর, অনেকে আউট নলেজের খবরটা দেখে, তাই না? বিভিন্ন খবর, রাজনৈতিক খবর। তো এইগুলা এই জন্য বলা হয় নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড ইট ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের ছবি দেখতে পাই, আমাদের চেহারা দেখতে পাই, আর নিউজ পেপার পড়লে কিন্তু সমগ্র বিশ্বে কি ঘটছে, আমি কিন্তু এখনো একেবারে সত্য কথা বলছি, 2-3 আইটেমের নিউজ পেপার পড়ি প্রতিদিন অফলাইনে। আর অনলাইনে আমি তো সবসময় সংবাদ দেখতেই থাকি, প্রত্যেকটা মিনিটে ঘন্টায় সারা দেশে কোথায় কি হচ্ছে। এখন তো বাড়ি বসে নিজের কাছে যদি টাচ ফোন থাকে, আপনি যদি ওইগুলাতে লাইক শেয়ার দিয়ে রাখেন, আপনার ফোনে অটোমেটিকলি চলে আসে। তো এটা দেখবেন আজকের একটা নিউজ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন হয়েছে। তো এই নিউজগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যারা সংবাদ, হ্যাঁ বছর শেষ যাই হোক। তো ওখানের আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ওখানে ডক্টরেট অর্থাৎ ডিলিট, ডক্টরেট ইন লিটারেচার ডিগ্রি, ওনাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে। ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর রয়েছেন জনাব ইয়াহিয়া আক্তার স্যার, উনি এটা ওনার হাতে তুলে দিয়েছেন। দেখবেন নিউজটা সব পেপার পত্রিকায় আসছে। তো এই সংবাদগুলো আপনারা জানবেন, নিজেকে আপডেট করে রাখতে হবে। যারা বিসিএস এর জন্য পরীক্ষায় প্রিপারেশন নেয়, তারা কিন্তু সব রকমের জ্ঞান রাখে, তারাই বিসিএস পায় যারা সব জ্ঞান মাথায় রাখে। তো এরপর আমার প্রশ্নটার একটা উত্তর দিবেন যে হোয়াই ডোন্ট ইউ রিড সো মাচ নিউজ পেপার? সৌমিক দে, আনমিউট করেন। হোয়াই ইউ শুড নট রিড সো মাচ নিউজ পেপার?
সৌমিক দে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনি কেন বেশি করে বা অতিরিক্ত সংবাদপত্র পড়বেন না? সৌমিক দে, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আপনারা কি ক্লাসে শুধু আমার কথা শোনার জন্য আসেন নাকি কিছু বলার জন্য আসেন? এই দেখেন কাজী সানজিদা ইসলাম, আমি না বললেও কিন্তু উনি কথা বলছে। আসলে আমার খুবই ভালো লাগলো বিষয়টা। এইভাবে আপনাকে বলার জন্য একটু আগ্রহী থাকতে হবে, সবসময় আপনাকে কথা বলতে হবে। কথা বললেই কথা বলা শেখা যায়। শিল্পী আক্তার, স্যার আমি বলবো একটু। হ্যাঁ বলেন। মোফাজ্জল হায়দার, বলেন। খুব ভালো। আমার প্রশ্নটা হচ্ছে হোয়াই, আগে না ইনি একটু বলুক। মোফাজ্জল হায়দার সাহেব বলেন যে হোয়াই ইউ শুড নট রিড সো মাচ নিউজ পেপার, বেশি পরিমাণে সংবাদপত্র পড়া উচিত নয় কেন? বা আপনি, Because every newspaper is similar. থ্যাংক ইউ। আদার্স? Other because if one of the news you read all of the news you are correct. It's a very important point you have said. All the newspaper is same, but all the news is same in every newspaper. But I hope that you can give this answer. The answer will be that it is the waste of time. যদি আপনি অনেক বেশি সংবাদপত্র পড়েন, এটা সময়ের অপচয় হবে। অনেকে আমি দেখেছি যে সংবাদপত্র পড়তে পড়তে অনেকে নেশায় পরিণত হয়ে যায়, তখন ওইটা বই পড়ার মতো মানে মুখস্থ করে ফেলে, এমন অনেককে আমি দেখেছি। তো এটা করা যাবে না। অর্থাৎ আপনার কাজের ফাঁকে আপনি অফিসে রয়েছেন বা বাসায় আসলেন, আপনি 10 মিনিট 15 মিনিট বড় জোর আধা ঘন্টা ধরে পড়তে পারেন, তার বেশি পড়া উচিত নয়। তো দেখেন এই যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। আগামী দিন যে আপনাদের প্রেজেন্টেশনের বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডিসক্রাইব আ হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ। আপনার জীবনের কোনো একটা মানে সুখের ঘটনা, হয়তো আপনি চাকরি পেয়েছিলেন যেদিন, বা আপনি কোথাও ভ্রমণে গিয়েছিলেন, বা আপনার বিয়ের দিনটি হতে পারে, অথবা আপনার অন্য কোনো একটা দিন হতে পারে যেটা আপনার লাইফের একটা হ্যাপি ইভেন্ট, হ্যাপি মোমেন্ট। তো দেখেন এখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি। সে বিষয়টা হচ্ছে এমন, আমি একটু আগেও একটা প্রশ্ন করেছি যে হোয়াই উই শুড নট রিড সো মাচ নিউজ পেপার। এই যে একটা প্রশ্ন করেছি হোয়াই দ্বারা, কি দ্বারা? হোয়াই, অর্থাৎ আমাদের হোয়াই মানে হচ্ছে কেন, কেন বেশি পরিমাণে সংবাদপত্র পড়া উচিত নয়। তো আমাদের যে কোনো জায়গায় প্রশ্ন করতে গেলে আমাদের একটা বিষয় কাজে লাগে, সেটা হচ্ছে WH কোশ্চেন। সেটাকে কি বলে বলেন? WH কোশ্চেন। এই WH কোশ্চেনে আমরা প্রায় প্রত্যেকে কম বেশি দুর্বল আছি। তো আজকে ক্লাসটা যদিও শেষের পথে, আমি এখনো 10 মিনিট আপনাদের এই WH কোশ্চেনটা একটু দেখাবো। আপনারা সবাই মন দিয়ে একটু খেয়াল করবেন। যেমন whom do you want, আপনি কাকে চান বা তুমি কাকে চাও। who is the whose is this wallet, এই ওয়ালেটটি কার। which is the taller of the two brothers, দুই ভাইয়ের মধ্যে কে বেশি লম্বা। what did you want, তুমি কি চেয়েছিলে। এখানে যে বাক্যগুলো লিখেছি দেখেন, হু আর ইউ, আপনি কে। তো বলা হচ্ছে যে হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ, এই শব্দগুলো দিয়ে কোশ্চেন করা হয়। এই শব্দগুলোকে WH কোশ্চেন বলে। অর্থাৎ যে ওয়ার্ডের প্রথমে W এবং H থাকে এবং যা দ্বারা প্রশ্ন করা হয় তাকে WH কোশ্চেন বলে। এই WH কোশ্চেন এগুলা 3 ভাগে বিভক্ত হয়। সেই ভাগগুলো ধীরে ধীরে দেখব। প্রথমে আমরা একটু দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। কি দ্বারা বলেন? ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা পার্টস অফ স্পিচের ভিতরে প্রোনাউন পড়েছিলাম না? প্রোনাউনের ভিতরে 8 প্রকার, ওর ভিতরে কিন্তু একটা প্রোনাউন রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। আজকেই আপনারা গ্রামার বই খুলে একটু দেখবেন যে লেসনগুলা আমি পড়াই, ঠিক ক্লাসটা শেষ করার পরে আপনি কোথাও যাবেন না, টেবিল থেকে উঠবেন না। আমার এই চ্যাপ্টারগুলো বাসায় প্রত্যেকের গ্রামার রয়েছে, স্যারের বইও অনেকে কিনেছেন। এই চ্যাপ্টারগুলো একটু দেখবেন সঙ্গে সঙ্গে দেখলে কি হয় জানেন, ওই জ্ঞানটা আপনার মাথায় স্থায়ীভাবে থেকে যায়। এটা কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখেছে। আর না হয় আপনি এখন আমার ক্লাসটা দেখেই কলটা কেটে দিয়ে আপনি উঠে যাবেন, অন্য কাজে চলে যাবেন, আস্তে আস্তে আমার এই কথাগুলো আপনার মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এই সঙ্গে এই পিটপিটে আপনি যদি আমার ক্লাসটা আবার একটু দেখেন, ক্লাস রেকর্ড বা গ্রামার বইতে, দেখবেন আপনার বেশি স্ট্রং হবে জ্ঞানটা। তো ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। মনে রাখবেন এই ইন্টারোগেটিভ প্রোনাউন যদি কখনো দুইটা বাক্যের মাঝে বসে
তখন সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। কি বললাম বলেন তো? বাক্যের মধ্যে যখন ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসে তখন রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। ইয়েস, তাহলে রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। তাহলে এই কথাটা আমাদেরকে এইটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। এই রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসিয়েছি। যেমন দেখেন, এই একটা বাক্য লিখেছি হু আর ইউ, এর অর্থ হচ্ছে তুমি কে, হু আর ইউ। আবার এই হুটি দিয়ে আমি দুইটা বাক্যকে জোড়া লাগাতে পারি। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। এই হুটা কিন্তু দুইটা বাক্যকে সংযোগ ঘটিয়ে দিয়েছে, পদ্মা সেতুর মতো কাজ করেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে। প্লিজ মিউট করেন একটু। তো এই যে হু যখন মাঝে বসলো দুইটা বাক্যের, এইটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। তো আমরা রিলেটিভ প্রোনাউন শিখছি না, এখানে দেখতেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। হু, হুইম, হু, হুম, হুজ, হুইজ, হট, ওয়ার্ড গুলা একা একই ব্যবহৃত হলে এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, একা একা ব্যবহার হবে সিঙ্গেল ভাবে। যেমন হু আর ইউ, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুজ ইজ দিস ওয়ালেট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে, তাই না? এরপর দেখবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কেমন হয়? হুইজ, হোয়াট, হুইজ ও হুজ, তিনটা বলেছি। হোয়াট, হুইজ এবং হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। এই তিনটার সঙ্গে যদি কখনো কোনো নাউন যুক্ত থাকে তাহলে এই প্রথমের যে শব্দটা হোয়াট, হুইজ এবং হুজ, এগুলাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। দেখেন, হোয়াট বুক আর দিস, এই বইগুলো কি সম্পর্কে বা কি বই? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এই দেখেন হুইচ এর পরে পেন বসেছে, পেনটা হচ্ছে নাউন। হোয়াট এর পরে বুকস বসেছে, বুক হচ্ছে নাউন। হুজ পেন, এই পেন হচ্ছে নাউন। হুজ পেন, পেন হচ্ছে নাউন। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে সারা জীবন বেশিরভাগ জায়গায়। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়। এই দেখেন গুড বা ব্যাড এ কিন্তু অ্যাডজেক্টিভ। কিভাবে আপনি বুঝলেন? অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। ওই যে বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড, শি ইজ এ গুড গার্ল, এই বয় গার্ল এগুলো নাউন। এখানেও ঠিক তাই, হটের পরে বুক বসেছে, এই জন্য হট এখানে অ্যাডজেক্টিভ। কারণ কি? অ্যাডজেক্টিভের পরে নাউন বসানো যায়, তাই বলা হচ্ছে হট, হুইচ, হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আর এর উপরে যেটা দেখালাম সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ, সরি, ওইগুলোকে বলা হচ্ছে কি যেন বলেছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আরেকটা রয়েছে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন দুইটা বাক্যের মধ্যে বসে দুইটা ক্লজকে সংযুক্ত করবে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলবে। তাহলে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে সুন্দর একটা ধারণা পেলাম। এবার একটু দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কি দেখবো বলেন তো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এইগুলাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন হু আর ইউ, কি হবে বলেন তো? হু আর ইউ। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যেতে চাও? হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এসেছো? দেখেন এই অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে মডিফাই করে। তো হাউ আর ইউ, এই বাক্যে ভার্ব কোনটি? আর। হাউ এর পরে কি বসেছে? আর। এই জন্য এখানে হাউ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউটা কি হবে বলেন? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই বাক্যগুলা আপনি যদি ভালোভাবে করতে পারেন আপনি এই বক্সও পারবেন। এখানে ডান পাশে দিয়েছি কোশ্চেন, বাম পাশে দিয়েছি তার উত্তর। যেমন একটা বাক্য আমি নিলাম, বাক্যটা হচ্ছে জারিফ একজনের নাম, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, জারিফ আমার ছোট ভাই। এখন কথা হচ্ছে কোন প্রশ্ন করলে এই উত্তর হয়? প্রশ্নটা হবে হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। এখানে হু কেন বসলো? বলা হচ্ছে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কি হয় বলেন? ব্যক্তিবাচক হয়, তবে এখানে কোশ্চেন করার সময় হু ব্যবহার করতে হবে। মনে রাখবেন, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এখানে হু ব্যবহার করে প্রশ্ন করতে হয়। জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, এখানে হুইজ বা হোয়েন বা হট কোনোটাই হবে না, হবে হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। কি হবে বলেন? হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। পরেরটা দেখেন 2 নাম্বার, কাজী নজরুল ইসলাম ইজ দা
রিবেল পোয়েট অফ বাংলাদেশ। রিবেল শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন। রিবেল মানে কি বলেন তো? রিবেল মানে কি? রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি। কি কবি বলেন? বিদ্রোহী। এখানে প্রশ্ন করেন তো, কোন প্রশ্ন করলে এই উত্তর হয়? প্রশ্নটা হবে হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। এই যে কাজী নজরুল ইসলাম, এই জায়গাটায় শুধু আপনাকে হু বসিয়ে দিতে হবে, আর কিচ্ছু করা যাবে না। হু, তারপরে এই যে ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ, এটা ঠিক থাকবে, শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশের বিদ্রোহী কবিকে? উত্তর হবে কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। কি হবে বলেন? কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। দেখেন এই যে বাক্যগুলো আপনাদের দেখাচ্ছি, আজকের এই WH কোশ্চেন আর এই প্রেজেন্টেশন, এবং এই যে জায়গাটা দেখালাম ডে 13 ছিল সম্ভবত, এই 13টাও থাকবে, সঙ্গে 14টাও থাকবে। আজকে আমি একটু অসুস্থ বোধ করছি, আজকে ক্লাসটার বেশি লং করব না। তো আপনারা এই যে WH এর যে শীটটা আমি দেখালাম, এটা আপনারা একটু পড়বেন বাসায়। এইটা একটু রেডি করবেন। এখানে নিচে আরো রয়েছে, আগামী ক্লাসে আমি এটা দেখাই দিব। সঙ্গে আমি ইনফিনিটিভ পার্টিসিপেল জিরানটাও একটু দেখাবো হয়তো। তো আপনারা এইভাবে কিন্তু এই বাক্যগুলো রেডি করবেন। দেখেন হাউ আর ইউ, এখানে হাউটা কোন পার্টস অফ স্পিচ, বা এটা কোন প্রকারের অ্যাডভার্ব? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এটা স্যারের বইতেও, যারা বইটা নিয়েছেন দেখবেন বইতে রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আরো যা যা কিছু প্রয়োজন সব ওখানে দেওয়া আছে। যদি কেউ বইটা নিতে চান, আমার এই নাম্বারটা একটু নিয়ে রাখতে পারেন, 09206941174। হ্যাঁ, এই নাম্বার থেকে বইটা নিতে পারবেন, অথবা স্যারের ওয়েবসাইট রয়েছে, স্যারের নাম্বার রয়েছে, যে কোনো জায়গা থেকে আপনারা বইটা নিতে পারবেন। অনেক সুন্দর একটা বই স্যার লিখেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসে যা যা শিখিয়েছি WH টা আপনারা আরো একটু ভালোভাবে, শীট এখন আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, এখান থেকে একটু দেখে নেবেন। আর যে মেইন বিষয়টা আমার বলতে খেয়াল নেই, এই ভার্ব ফর্ম গুলো খুব বেশি বেশি করে মুখস্থ করব আমরা সবাই। এই ভার্ব ফর্ম যে যত বেশি মুখস্থ করব, সে কিন্তু স্পন্টেনিয়াসলি, দেখেন এখানে অনেকেই খুব ভালোভাবে কথা বলেছে। কিভাবে কথা বলতে পেরেছে? কারণ তাদের অনেক ভার্ব ফর্ম মুখস্থ। যদি বলা হয় সে গতকাল বাড়ি এসেছে বা এসেছিল, তারপর যদি বলা হয় আমি আমার বাড়িটিতে রং করেছি, তাহলে রং করা ইংরেজি কি? পেইন্ট। আর এর ভিতরে কি? আই হ্যাভ পেইন্টেড মাই হোম। তাহলে আমি আমার বাড়িটিতে রং করেছি, এখানে পেইন্ট ভার্ব দিয়ে কোনো কাজ হবে না, V3 লাগবে, পেইন্টেড। এই জন্য বলছি যে ভার্ব ফর্মের শীটটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন, মুখস্থ করতে হবে। এটা প্রতিদিন আপনি 10টা করে করেন, দেখবেন আপনার মাত্র 10 থেকে 15 দিনের ভিতরে আমি যতগুলো শীট দেই ভার্ব ফর্মের, সব মুখস্থ হয়ে যাবে। তো কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর বইটাও যদি নিতে চান, স্যার স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে।